আসসালামু আলাইকুম, আমি শেরে বাংলা মেডিকেল কলেজের আব্দুল কাফি বলছি। আজকে আমাদের পড়ানোর টপিকস হচ্ছে ইমিউনোলজির হ্যাপটেন সম্পর্কে। আমরা জানবো কিভাবে হ্যাপটেন আমাদের বডিতে কাজ করে এবং কিভাবে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে ব্যাড ইফেক্ট নিয়ে আসে। আমরা জানি আমাদের বডিতে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে ইমিউন রেসপন্স হয়। তো এই অ্যান্টিজেনটার কিছু বৈশিষ্ট্য থাকে। এই ইমিউন রেসপন্স তৈরি করার জন্য কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, যেরকম একটা গুড অ্যান্টিজেন হতে গেলে তাকে পেপটাইড হতে হয় এবং তার একটা রিজনেবল মলিকুলার ওয়েট থাকতে হয়, হাই মলিকুলার ওয়েট সম্পন্ন হতে হয়। তো হ্যাপটেন বলবো কি, হ্যাপটেন হচ্ছে একটা লো মলিকুলার ওয়েট যুক্ত সাবস্টেন্সগুলো কী কী হবে, নিউক্লিক অ্যাসিড, লিপিড অথবা ড্রাগ, যেরকম পেনিসিলিন। লো মলিকুলার ওয়েট যদি হয় তারা সাধারণত নন ইমিউনোজেনিক, যেহেতু এগুলোর অ্যান্টিজেনিক ক্যাপাসিটি থাকে খুবই কম, যেহেতু লো মলিকুলার ওয়েট অ্যান্ড হচ্ছে নন পেপটাইড জাতীয় সাবস্টেন্স, সেজন্য বলা হচ্ছে লো মলিকুলার ওয়েট নন ইমিউনোজেনিক টু ইট সেলফ। বাট যদি পেপটাইডের সাথে আরেকটা পেপটাইড বা প্রোটিনের সাথে যদি বাইন্ড করে ফেলে তখন তার মলিকুলার ওয়েট বেড়ে যায় এবং তার কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে পেপটাইড জাতীয় সাবস্টেন্স চলে আসে, তখন সেটা ইমিউন রেসপন্স তৈরি করতে পারে। তাহলে কি বলবো, হ্যাপটেনকে বলবো হ্যাপটেন সাধারণত কেমিক্যাল কম্পোজিশন কি হবে, নন পেপটাইড জাতীয় সাবস্টেন্স এবং লো মলিকুলার ওয়েট জাতীয় সাবস্টেন্স। এটা কি করে, আরেকটা পেপটাইডের সাথে বাইন্ড করার পর হাই মলিকুলার ওয়েট হয়ে যায় এবং তার কেমিক্যাল কম্পোজিশন কিছু পেপটাইডের মধ্যে চলে আসে, তখন সেটা ইমিউন রেসপন্স তৈরি করতে পারে। এবার আমরা দেখব কিভাবে আমাদের বডিতে হ্যাপটেন ইমিউন রেসপন্স তৈরি করে। ফার্স্ট ইভেন্ট, যখন হ্যাপটেন প্রথম আমাদের বডিতে প্রবেশ করলো, পেনিসিলিনকে প্রথম ইন্ট্রোডিউস করতেছি ইন্টারভেনাসলি, কি ঘটে এখানে যদি দেখি, এই যে পেনিসিলিনের চিত্র, হ্যাপটেন এরকম তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এবং সেটা আমরা ধরে নিই আরবিসির একটা আরবিসি আছে, আরবিসির সেল মেমব্রেনের এক ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিনের সাথে হ্যাপটেনটা বাইন্ড করেছে। যেহেতু হ্যাপটেন নিজে কোনো ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না, সে আমাদের নর্মাল সেলফ যেসব অ্যান্টিজেন আছে আরবিসির গায়ে, সেসব অ্যান্টিজেনের সেখানকার একটা প্রোটিনের সাথে বাইন্ড করেছে। বাইন্ড করার পর সেটা চলে আসছে কোথায়, বি সেলের কাছে। এখন আমরা জানি আমাদের বডিতে বি সেল তৈরি হয় এবং ম্যাচুরেশন হয় কোথায়, বোন ম্যারোতে। বোন ম্যারো থেকে ম্যাচুরেশন হওয়ার পর সেটা পেরিফেরিতে চলে যায়। পেরিফেরিতে যাওয়ার পর আমরা জানি পেরিফেরিতে বি সেল কি থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এনার্জি বলে। আমরা জানি পেরিফেরিতে বি সেল কি হিসাবে থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কেন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, বি সেল যে প্রোডাকশন হয় অ্যান্ড ম্যাচুরেশন হয় কোথায়, বোন ম্যারোতে। আমরা জানি বি সেল যাতে তার নিজস্ব সেলফ অ্যান্টিজেনের সাথে যাতে রিয়াকশন না করতে পারে, সেজন্য বোন ম্যারোতে তাকে সেলফ অ্যান্টিজেনের সাথে পরিচয় করায় দেওয়া হয়। কিন্তু বোন ম্যারোতে কিছু পরিমাণ সেলফ অ্যান্টিজেনের সাথে পরিচয় করা দেওয়া হয়, আমাদের বডির সব সেলফ অ্যান্টিজেনের সাথে তাকে পরিচয় করায় দেওয়া হয় না। এই জন্য সে পেরিফেরিতে আসলে যাদের সাথে পরিচয় করায় দেওয়া হয় না তাদের সাথে সে রিয়াকশনে চলে যেতে পারে। এজন্য বি সেল পেরিফেরিতে কি হিসেবে থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যেটাকে বলা হয় এনার্জি। কিন্তু পেরিফেরিতে টি সেল অ্যাক্টিভ অবস্থায় থাকে। এটাই হচ্ছে পার্থক্য বি সেল অ্যান্ড টি সেলের সাথে। পেরিফেরিতে বি সেল থাকে ইনঅ্যাক্টিভ অবস্থায়, কিন্তু পেরিফেরিতে টি সেল থাকে অ্যাক্টিভ অবস্থায়। টি সেল অ্যাক্টিভ অবস্থায় থাকে কেননা তাকে থাইমাসে ম্যাচুরেশন করার সময় তাকে বডির সমস্ত সেলফ অ্যান্টিজেনের সাথে পরিচয় করে দেওয়া হয়, কিন্তু বি সেলকে বোন ম্যারোতে সমস্ত অ্যান্টিজেনের সাথে পরিচয় করে দেওয়া হয় না, এই জন্য সে পেরিফেরিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো ধরে নিই এই হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন বা আরবিসির একটা প্রোটিনের সাথে যুক্ত হওয়ার পর হাই মলিকুলার ওয়েট হয়েছে এবং যে নতুন কমপ্লেক্সটা তৈরি হয়েছে তার মধ্যে প্রোটিন আছে। তাহলে এটা একটা গুড অ্যান্টিজেন হিসেবে এখন কাজ করবে কমপ্লেক্সটা। এই কমপ্লেক্স এটাকে বলতেছি সম্পূর্ণ একটা কমপ্লেক্স। এখন আমরা জানি আমাদের বডিতে বি সেলের রিসেপ্টর হিসেবে কাজ করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। তো এটা যখন আসলো সেটা এটার সাথে বাইন্ড করলো, এই কমপ্লেক্সটা ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড হ্যাপটেন মিলে যে কমপ্লেক্স তৈরি হয়েছে সেটা বি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো যখন, তখন বি সেল অ্যাক্টিভেশন যখন হবে তখন সে সম্পূর্ণ কমপ্লেক্সটাকে কি করে নেবে, এন্ডোসাইটোসিস করে নেবে অ্যান্ড ডাইজেশন অফ দ্য ক্যারিয়ার প্রোটিনকে ডাইজেশন করে পেপটাইড তৈরি করবে। আমরা জানি পেপটাইড হচ্ছে একটা গুড অ্যান্টিজেনের বৈশিষ্ট্য। এখন সে যখন পেপটাইড তৈরি করে নিল, পেপটাইডটাকে তৈরি করে নিল, তখন সে এখন প্রেজেন্ট করবে কার কাছে, টি হেল্পার সেলের কাছে।
এখন যেহেতু টি হেল্পার সেলের কাছে সে যখন প্রেজেন্ট করবে, গুড। এখন তাহলে বি সেল, এখন আমার মধ্যে প্রশ্ন আসতে পারে বি সেল কেন টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করবে? আমরা জানি বি সেল তো নিজেই তো এই কমপ্লেক্সের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে, কিন্তু না, বি সেলকে যে প্লাজমা সেলে যে কনভার্ট হতে হবে, এই বি সেলকে প্লাজমা সেলে কনভার্ট হওয়ার জন্য যেসব ইন্টারলিউকিন দরকার, এসব ইন্টারলিউকিনগুলো আসবে টি হেল্পার সেল থেকে। এজন্য সে প্রথমে বি সেল MHC2 মলিকুলের মাধ্যমে, এটা MHC2 মলিকুল, এটা হচ্ছে কমপ্লেক্স, MHC2 মলিকুলের মাধ্যমে এই কমপ্লেক্সটাকে টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করবে। টি হেল্পার সেল তখন কি হবে? অ্যাক্টিভ হবে। এখন অ্যাক্টিভ টি হেল্পার সেল তখন কি করবে? অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে এখানে যেহেতু টি হেল্পার সেল রিসেপ্টর আছে, রিসেপ্টরে যখন এটার সাথে যখন কমপ্লেক্সটার সাথে যখন বাইন্ড করবে, তখন কি হবে? টি হেল্পার সেলের একটা জিন অ্যাক্টিভেশন হবে। এই জিন তখন ইন্টারলিউকিন 2 রিলিজ করবে। এই ইন্টারলিউকিন 2 টি হেল্পার সেলের আরেকটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এই রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করবে, তখন একটা সিগন্যাল ট্রান্সডাকশনের মাধ্যমে আরেকটা জিনকে অ্যাক্টিভেট করবে। এই জিন তখন কি করবে? এই জিন তখন টি হেল্পার সেলের ম্যাসিভ প্রলিফারেশন ঘটাবে, অনেকগুলো টি হেল্পার সেলে বিভাজিত হয়ে যাবে। এই অনেকগুলো টি হেল্পার সেল যখন বিভাজিত হবে, তখন সে ইন্টারলিউকিন 4 অ্যান্ড ইন্টারলিউকিন 5 রিলিজ করবে। ইন্টারলিউকিন 4 সাধারণত বি সেল প্রলিফারেশন করে, তার মানে একটা বি সেল থেকে অনেকগুলো বি সেল তৈরি হবে। আর ইন্টারলিউকিন 5 হচ্ছে বি সেলকে প্লাজমা সেলে কনভার্ট করে। এই প্লাজমা সেল তখন পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করবে, IgM বা IgG মিডিয়েটেড। তাহলে এখানে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বি সেল যেহেতু নিজেই কি করতে, এখানে বি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতেছে, বি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করার দরকার কি? আমরা জানি বি সেল তো নিজেই তো প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি করতে পারে, কিন্তু বি সেলকে যে প্লাজমা সেলে যে কনভার্ট হতে হবে, এই কনভার্ট হওয়ার সময় যেসব ইন্টারলিউকিন দরকার, এসব ইন্টারলিউকিন আসবে টি হেল্পার সেল থেকে। এই জন্য সে প্রথমে বি সেল টি হেল্পার সেলের কাছে এই কমপ্লেক্সটাকে রিপ্রেজেন্ট করতেছে, কার মাধ্যমে? MHC2 মলিকুলের মাধ্যমে। এই জন্য বি সেলকেও বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই ক্ষেত্রে তাহলে এখানে IgM বা IgG মিডিয়েটেড অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে এবার আমরা দেখলাম কার বিরুদ্ধে তৈরি হবে? হ্যাপটেনের বিরুদ্ধে। কেন? সে যখন বি সেল তো প্রথমে এটাকে এন্ডোসাইটোসিস করেছে, এন্ডোসাইটোসিস করার পর এই ক্যারিয়ার যে প্রোটিনটা আছে আরবিসির যে সেল প্রোটিন, সেটাকে পেপটাইডে কনভার্ট করে নিয়েছে। তারপর তখন দুইটাকে একসাথে টি সেলের কাছে রিপ্রেজেন্ট করেছে। তো বি সেল তো জানে কি যে কোনটা সেলফ আর কোনটা নন সেলফ। সে যেহেতু এটা সেলফ জানে, এজন্য বি সেল শুধুমাত্র কার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে? হ্যাপটেনের বিরুদ্ধে। বুঝা গেছে? সে সম্পূর্ণ কমপ্লেক্সের বিরুদ্ধে করবে না। যদি এখানে আরেকটা কথা আছে, যদি এখানে এই যে ক্যারিয়ার প্রোটিনটা যদি আরেকটা অ্যান্টিজেন হতো, আমাদের আরবিসির সেলফ অ্যান্টিজেন না হয়ে যদি নন সেলফ অ্যান্টিজেন হতো, তাহলে বি সেল তো জানতেছে হ্যাপটেনও বাইরে থেকে আসতেছে, এই ক্যারিয়ার প্রোটিনও বাইরে থেকে আসতেছে, তার মানে দুইটাই ফরেন। তখন এই বি সেল যে অ্যান্টিবডিটা তৈরি করবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লেক্সের বিরুদ্ধে হবে। কিন্তু এক্ষেত্রে এখন আমরা যদি আরবিসি যে ব্যাখ্যা করতেছি, এজন্য ইমিউনোগ্লোবুলিন M বা Gটা তৈরি হবে হ্যাপটেনের বিরুদ্ধে। এবার আমরা দেখলাম এটা তৈরি হতে কতদিন লাগবে। সাধারণত আমরা জানি অ্যান্টিবডি তৈরি হতে, এই রিয়াকশন করতে অনেক পর 7 থেকে 10 দিনের মতো লাগে। তাহলে তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আরবিসির গায়ে সেটা কি হয়ে থাকবে? হ্যাপটেন মলিকুলটা লেগে থাকবে। তাহলে ধরে নিয়ে একটা নর্মাল আরবিসির গায়ে হ্যাপটেন মলিকুল লেগে আছে। এখন এখান থেকে IgG বা IgM তৈরি হয়েছে। এটা গিয়ে কার সাথে রিয়াকশন করবে? এই আরবিসির এই হ্যাপটেন, যেহেতু এটা হ্যাপটেনের বিরুদ্ধে তৈরি হয়েছে, তাহলে হ্যাপটেনের বিরুদ্ধে গিয়ে লেগে গেল। প্রথমে কিন্তু হ্যাপটেন কিন্তু লেগেছিল, কিন্তু তখন কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় নাই, এজন্য সে আরবিসির গায়ে অ্যান্টিবডি লাগে নাই। এখন যেহেতু 1 সপ্তাহ পর অ্যান্টিবডি তৈরি হয়েছে, সে হ্যাপটেন যেহেতু লেগে আছে এখনও আরবিসিতে পেনিসিলিনটা, এই জন্য অ্যান্টিবডিটা এটার সাথে বাইন্ড করেছে। বাইন্ড করার পর আমরা জানি এফসি পোর্শন অফ অ্যান্টিবডি কী করে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে আরবিসিকে কী করে? ডিস্ট্রয় করে। এই জন্য হ্যাপটেন বাইন্ডস উইথ আরবিসি, দেন তখন এটাকে বললাম আমরা কি? ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া অকার্স আফটার 1 উইক। এটা সাধারণত কখন ঘটবে? পেনিসিলিন যদি কোনো পেশেন্টে দেওয়া হয়, তার সাধারণত 1 সপ্তাহ পরে যদি হিমোলাইসিস যদি হয়, তাহলে কোন মেকানিজমে হবে? এই মেকানিজমে হবে, হ্যাপটেন ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া। বুঝা গেছে? এটা সাধারণত পেনিসিলিন ইন্ট্রোডিউস করার সাথে সাথে হবে না, 1 সপ্তাহ পরে হবে। কেন হবে? কেননা আর হিমোলাইসিস হওয়ার জন্য যে অ্যান্টিবডিটা যে বাইন্ড করবে, অ্যান্টিবডিটা কার বিরুদ্ধে হয়েছে? হ্যাপটেনের বিরুদ্ধে। কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হতে তো 1 সপ্তাহ লাগবে বি সেলকে অ্যাক্টিভেশনের মাধ্যমে। এটা গেল এক ধরনের পদ্ধতি। ধরে নিই প্রথমবার পেনিসিলিন প্রবেশ করানোর পর এই ড্রাগ ইউজড হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে।
এবার হচ্ছে দ্বিতীয় ইভেন্ট, প্রথমবার পেনিসিলিন প্রবেশ করানো হয়েছে, তার মানে ওই মানুষটা এখন পেনিসিলিনের প্রতি সেন্সিটাইজড, তার বডি বুঝেছে যে পেনিসিলিন এক প্রকারের হ্যাপটেন। ওই পেনিসিলিনের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিন তৈরি করে রাখবে। ইমিউনোগ্লোবিন